আজকে মনের মধ্যে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আচ্ছা জুয়েল ভাই, আপনাকে প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই। এই যে আমরা আম চাষ করছি, বিভাগ ভিত্তিক কিছু আমের জাত নির্বাচন করে কি এক একটা বিভাগে এক এক রকম আমের চাষ করা যায় না? হ্যাঁ, এটা অবশ্যই হওয়া উচিত। বর্তমানে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে কিন্তু এইভাবেই তারা চাষাবাদ করে আসতেছে। যেমন আমাদের এই ছোট্ট দেশে, আমি আগেও বলেছি, আপনার সাথে আলাপ করেছি যে দক্ষিণাঞ্চলে আগাম জাত, উত্তরাঞ্চলে লেটের জাত। হুম। এটা যদি আমরা সরকারি পর্যায়ে সেটেল করে দেয়া হয়, হুম। তাহলে আমরা মে মাসে অনেক ভালো ভালো জাত পাবো। হুম। এবং একই জায়গায় যদি আগাম মিড এগুলা চাষাবাদ হয়, যেমন বর্তমানে সমস্যাটা হচ্ছে রাজশাহী অঞ্চলের আম কিন্তু এখন ভালো দাম পাওয়ার কথা, কিন্তু নওগাঁর আম ঢুকে তাদের বাজারটা নষ্ট করে দিচ্ছে। তো Exactly. এটাকে যদি আমরা সেটেল করি, তাহলে আমরা 5 মাস যেটা আমরা বলে আসতেছি এটা সম্ভব। কারণ ওই আগামের অ্যাডভান্টেজ নিতে গেলে আমাদের দক্ষিণে যেতে হবে, হুম। আর লেটের অ্যাডভান্টেজ নিতে গেলে উত্তরে যেতে হবে। উত্তরে যেতে হবে। কিন্তু এইটা সরকারি পর্যায়ে যদি ডিসাইড করা হয় এবং ভ্যারাইটিগুলো নির্বাচন করা হয়, তাইলে এটা 5 মাস সম্ভব। কিন্তু একই অঞ্চলে 5 মাস সম্ভব না। কিন্তু এটা যদি বিভাগ ওয়াইজ করা হয়, তখন এটা সম্ভব। এক্স্যাক্টলি। এই জন্য এটা খুব প্রয়োজন, বিভাগ ওয়াইজ চমৎকার সিলেকশন চমৎকার করা। বিশ্লেষণ। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমের আর্লি ভ্যারাইটি, মিড ভ্যারাইটি, লেট ভ্যারাইটি। হ্যাঁ তার মানে আপনি এটা বারবার বলছিলেন, অনেকবার বলেছেন এই কথাটা, আর্লি, মিড, লেট। হ্যাঁ, তার মানে হচ্ছে এই তিনটা মিলে আমের টোটাল সময়টা, আম খাওয়ার সময়টা বেড়ে যায়। বড় করা। বড় যেটা করা। আমাদের দেশে সচরাচর মিড ভ্যারাইটি অনেক ভালো জাত আছে, কিন্তু আগামের ভালো জাত নেই, লেটের ভালো জাত নেই। তো এই জন্যই আমরা যেটা বলতেছি যে মে থেকে শুরু করে সেপ্টেম্বর, এটাকে যদি আমরা স্টাবলিশ করতে হয়, তাইলে ওই যে বিভাগটাও এখানে গুরুত্বপূর্ণ। মানে বিভাগ ওয়াইজ আমাদের জাত সিলেকশন করে যদি দেয়া হয়, চাষাবাদ হয়, তাহলে কৃষকও ঠকবে না এবং আমরা ভোক্তারাও প্রপারলি 5 মাস আম পাবো। এক্স্যাক্টলি। তো বছরের 12 মাসের 5 মাস আম খাওয়া সম্ভব, অর্থাৎ আর্লি ভ্যারাইটি, মিড ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি। যদি এইগুলাকে কেউ প্ল্যান করে, নির্বাচন করে, একটা বাগান করে বিভিন্ন জায়গায়, অর্থাৎ এক জায়গায় করলো 3টা বাগান, কিন্তু একটু দূরে দূরে 3টা বাগান করলে 3 বাগানে 3 রকম আম 3 সময়ে হবে। তাতে করে আমাদের অনেকটা লম্বা সময় ধরে আমরা আম খেতে পারবো। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আপনারা কি বাণিজ্যিক জাতগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন? এবং আমাদের দেশে কি ওইগুলার, এই যে বাণিজ্যিক জাতগুলোর চাষ কি হচ্ছে এখন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেহেতু ম্যাঙ্গো লাভার এবং ম্যাঙ্গো নিয়ে কাজ করতেছি প্রায় 8 বছর যাবত, এই জন্য আমি বলবো আমাদের দেশে দেশি বিদেশি যে জাতগুলা চাষাবাদ হচ্ছে, আমি মনে করি 2-1টা ছাড়া আর কোনোটাই বাণিজ্যিক ক্যাটাগরির মধ্যে পড়ে না। বাণিজ্যিক ক্যাটাগরির জন্য প্রথম যে শর্ত হওয়া উচিত, এর শেলফ লাইফ থাকতে হবে। এক্স্যাক্টলি। আমরা গাছ থেকে নামার পরেও এটা তার নিজস্ব ক্ষমতায় সে থাকতে হবে। কিংবা অনেক জাত আছে, গাছই কিন্তু আপনাকে সেই সুযোগ তৈরি করে দিচ্ছে, সে পাকবে লম্বা সময় নিয়ে। যেমন ধরেন বাংলাদেশে যে এই মুহূর্তে মহাছনক, যেটা বেনানা, এটা কিন্তু বাংলাদেশের জুনের মাঝখান থেকে শুরু করে আগস্টের মাঝখান পর্যন্ত গাছে রাখা যাবে। হোয়ার ইজ এইখানে যদি আপনি আমরুপালি, আপনি 3 সপ্তাহ গাছে রাখতে পারবেন না। এক্স্যাক্টলি। তার মানে এটাকে বাণিজ্যিক ক্যাটাগরির মধ্যে এটা পড়তেছে না। হ্যাঁ, মিষ্টতা ভালো, অনেকেই পছন্দ করেন, কিন্তু ব্যবসায়িক দিক থেকে হিসাব করলে এটা কিন্তু ভালো বাণিজ্যিক জাত না। আমরা গাছেও রাখতে পারবো না, ঘরেও রাখতে পারবো না, ইভেন শিপিং করতে গেলেও আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো এই জন্য বাণিজ্যিক জাতটা নির্বাচন করতে হবে। আর আরেকটা বিষয় এখানে দরকারি, যেটা শুধু আমাদের দেশের যে জাত, এগুলাকে যদি আমরা প্রায়োরিটি দেই, আমরা শুধু চাহিদা মেটাতে পারবো, কিন্তু বহির্বিশ্বে যদি আমরা ইনকাম করতে চাই, বৈদেশিক মুদ্রা বাড়াতে চাই, তাহলে বহির্বিশ্বে কোন জাতগুলা কমার্শিয়ালি হচ্ছে, এগুলো আমাদের চিনতে হবে। কারণ ওদের তো পছন্দ হইতে হবে, আমার থেকে কেন নিবে? তো এই আমাদের আবহাওয়া মাটিতে কিন্তু টমি এটকিন আমেরিকাতে যে টেস্ট হবে, আমাদের এখানে ভিন্ন টেস্ট হবে। এখন আমরা জলবায়ুর একটা প্রভাব তো থাকবে, প্রভাব আছে। তো এটাকে যদি আমাদের এইখানে চাষ করে আমরা যদি মিডল ইস্টে পাঠাইতে পারি, তাহলে আমেরিকার আমের চেয়ে আমাদের আমের স্বাদ বেশি হবে। এক্স্যাক্টলি। তো এই জন্য আমাদের বহির্বিশ্বে যে জাতগুলা চাষাবাদ হচ্ছে, এগুলো আমাদের চিনতে হবে, এবং এগুলাকেও আমরা বাণিজ্যিক যদি চাষাবাদ করি, তাহলে দেখা যাবে যে আমাদের বাণিজ্যিক যে জাতগুলা, এগুলা বিস্তর হবে এবং এখানে সফলভাবে চাষিও লাভবান হবে, আমরা ভোক্তারাও লাভবান হব। মানে এখন যদি আমাদের দেশ থেকে ইউরোপে কোনো যদি কৃষি উদ্যোগে ভিজিট করেন কৃষি অফিসাররা, হায়ার অফিসার লেভেলেররা, ওরা যখন এই দেশ থেকে আম নিয়ে ইউরোপে যাচ্ছে কোনো প্রোগ্রামে, সেমিনারে,
অনেকেই বলতেছে আমাদের নিতে নিতে আম নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, শেলফ লাইফ ভালো না হলে সেই আমটা আচ্ছা, এক্সপোর্ট করাটা খুব এইখানে কঠিন হয়। কৃষক লাভবান হওয়ার জন্য এট ফার্স্ট আমাদের বাণিজ্যিক জাতটা আইডেন্টিফাই করতে হবে। শুধু বাণিজ্যিক জাত বলতে শেলফ লাইফটাই যথেষ্ট না। আচ্ছা, শেলফ লাইফের পাশাপাশি এ প্রতি বছর ফল বেয়ার করে কিনা এটাও আমাদের নিশ্চিত হতে হবে। আবার ধরেন এটা স্বাদ, গন্ধ, কালার কেমন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নিশ্চয়ই নিশ্চয়ই, আবার এই জাতটার রোগ প্রতিরোধী কিনা, অবশ্যই। মানে এই জিনিসগুলা বিবেচনায় নিয়ে বাণিজ্যিক জাত নির্বাচন করতে হবে। ইনশাল্লাহ আমরা এই জিনিসটাই কাজ করে আসতেছি এবং আর্লি, মিড, লেট, সুপার লেট এগুলাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ সিলেকশন করতেছি। পাশাপাশি এটা কোন অঞ্চলে কোনটা করলে ভালো হবে, কোনটা আগামের বেনিফিট পাবো, কোনটা লেটের বেনিফিট পাবো, চমৎকার। এটাও কিন্তু আমরা সাজাচ্ছি ইনশাল্লাহ। আমরা আমাদের দেশে কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের এলাকা ওয়াইজ সিলেকশন করে আপনার চাহিদা মতো আমরা ভ্যারাইটিগুলো আমরা আপনাদেরকে দিতে প্রস্তুত। একটা দেশকে উন্নত করতে চাইলে, সত্যিকারের দেশের উন্নয়ন চাইলে, সেই দেশের কৃষি এবং কৃষক তাদেরকে মূল্যায়ন করতে হবে। কৃষি যদি ভালো হয়, কৃষিতে যদি স্বয়ংসম্পূর্ণ হই, কৃষি শুধু কি ধান চাল হইলেই হয়? নো, তার সাথে না, অনেক ফল। এইখানে খুবই দরকারি একটা কথা বলছেন, ইম্পর্টেন্ট। দেখেন আমাদের গ্রাম পর্যায়ে কৃষক যারা, তারা কিন্তু দেখা দেখি কৃষি কাজ করতেছে, কিন্তু এইখানে আমি বলবো বাংলাদেশে যদি কৃষির চাহিদা এবং আমাদের ফলের চাহিদা মিটাই আমরা এক্সপোর্ট করতে চাই, তাইলে এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হলো আমরা আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তাদেরকে কিন্তু আমরা কৃষক বানাচ্ছি না। তারা অনেকেই বনতে চায়, কিন্তু এটা যে সেফ এবং ইনভেস্ট করে যে প্রপার রিটার্ন আসবে এটা কিন্তু এনশিওর করা হচ্ছে না, এবং তাদেরকে এই ধরনের মডেল, দামি প্রজেক্ট এভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে না। এটা যদি সরকারি পর্যায় থেকে বিশাল আকারের অর্চার্ডগুলো করে করে এরকম এক্সাম্পল দেওয়া হতো যে এই যে আমরা গাছ রোপণ করছি, এতদিন পরে ফলন শুরু হলো, এরপর থেকে আমরা 2 বছর পর থেকে 3 বছর পর থেকে যে হারভেস্ট করতেছি, এই যে একটা ইনভেস্ট রিটার্ন আমার চোখে এখনো পড়ে নাই। এই ধরনের যদি কিছু মডেল তৈরি করা হতো তাইলে শিল্পপতিরা ওরা সেফ ফিল করতো এবং ইনভেস্ট করতো, আর এরা যখন ইনভেস্টমেন্টে আসবে তখন আমাদের শো বিঘা কমার্শিয়াল বাগানের এক্স্যাক্টলি কৃষির উন্নতি হবে। কারণ এটা খুবই দরকারি। বিশেষ করে আমাদের দেশের জমি কিন্তু কম, আমাদের জমি কম, আমাদের বেশিরভাগ জমি হচ্ছে পানির নিচে, এবং আমাদের যদি ভালো জাতগুলা সিলেকশন না করা হয়, আমাদের যে পরিমাণ জনসংখ্যা, এই ছোট দেশে বেশি জনসংখ্যা, যদি আমরা ভালো জাত নির্বাচন না করি এবং এইগুলাকে যদি প্রপারলি ম্যানেজমেন্টের মাধ্যমে চাষাবাদ না করা হয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত যে রিটার্ন এটা কিন্তু কৃষকও পাবে না, আমরাও পাবো না। এই যে এতগুলো বাণিজ্যিক জাতের কথা আপনি বললেন, আপনি এই জাতগুলো কোত্থেকে কালেক্ট করছেন? হ্যাঁ, আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জাতগুলা আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের যত আম উৎপাদনকারী প্রধান দেশগুলো আছে, যেমন ইন্ডিয়া বলেন, পাকিস্তান, চায়না, ব্রাজিল, মেক্সিকো, ইজিপ্ট, আমেরিকা, অস্ট্রেলিয়া, এইসব দেশ থেকে, এইসব দেশগুলোর যে প্রধান প্রধান বাণিজ্যিক জাতগুলা, আলহামদুলিল্লাহ এগুলো আমরা সংগ্রহ করেছি। অলমোস্ট যেটা বললাম যে 400 এবাব আমাদের কালেকশন হয়ে গেছে। এখন এইগুলা আমাদের বাগানে 7-8 বছর থেকে আমরা ট্রায়াল দিয়ে আসতেছি। এই ট্রায়ালের মাধ্যমে এইখান থেকে আমরা এখন আমাদের আবহাওয়াতে কোনগুলা সুইটেবল এবং কোনগুলা আগাম, কোনগুলা মিড লেট, এটাকে আমরা আইডেন্টিফাই করে আমরা কমার্শিয়াল জাত সিলেক্ট করতেছি। সো আমরা এই যে 400 এভাব কালেকশন করছি, এই 400কে আমরা কমার্শিয়ালি নিব না, এইখান থেকে যাচাই বাছাই করে আমাদের আবহাওয়ার উপযোগী করে আমরা হয়তো এইখানে 40 থেকে 45টা করবো, যার ফলে কি হবে, আমাদেরও চাহিদা মেটানো সম্ভব, এবং আমরা যদি সরকারি বা ভালো ব্যবস্থাপনা তৈরি হয় তাহলে আমরা এক্সপোর্টও করতে পারবো, এবং এই আমগুলা ওয়ার্ল্ডে পরিচিত, আমাদের নতুন করে পরিচয় ঘটানো লাগবে না। জিস্ট যদি বলি, যেটা আপনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে আপনি যে 400 জাত বাণিজ্যিক জাত কালেক্ট করেছেন, সেখান থেকে আপনার বাগানে সেইগুলোকে রেখে যে জাতগুলো এই দেশের ওয়েদারের জন্য সুইটেবল, সেই জাতগুলোই এই দেশে আপনি ছড়িয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের দেশের কৃষককে অনেক ক্ষেত্রে আমি বলবো যে আমার অনেকের এটা শুনতে খারাপ লাগতে পারে, আমরা চুষে তাদেরকে ধীরে ধীরে গরিব বানাচ্ছি। আজকে কিন্তু দেখেন আমাদের দেশে কৃষকের ছেলে কিন্তু এখন আর কৃষক না। তাইলে প্রশ্ন আসে না কেন কৃষকের ছেলে কৃষক হচ্ছে না? মানে ও দেখতেছে আমার পরিশ্রম, শ্রম দিয়ে ইনভেস্ট করে আমার সেফটি রিটার্ন সে সন্তুষ্টজনক না। অথচ আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে বিশেষ করে আমেরিকার ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া,
কৃষকের ছেলে কৃষক, জেনারেশন বাই জেনারেশন চলে আসতেছে। আমরা যদি অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড এইসব এলাকাগুলো দেখি, তাইলে কৃষকের ছেলে কৃষক, মানে এই যে বিপ্লব ওরা ঘটাইছে 1-2 জেনারেশনে হয় নাই, জেনারেশন বাই জেনারেশন কৃষক। কিন্তু আমাদের দেশে প্রশ্ন হলো, কৃষকের ছেলে কেন কৃষক হচ্ছে না? আমরা কি তাদের যথার্থ মূল্যায়ন করতেছি? তারা কি লাভবান হচ্ছে কৃষিকাজ করে? এইখানে মেইন অন্তরায়টা হলো কৃষিকাজ করার পর যে লাভটা হবে এটা হয় না, হয় না। আরেকটা সামাজিক বিষয় আছে, কৃষক যারা হয় বা যারা কৃষক তাদেরকে আমরা ভালো চোখে দেখি না। যেমন কৃষক, এটা কৃষক, হ্যাঁ, কিন্তু একজন কৃষক যে কত মূল্যবান, একজন কৃষক যে বাংলাদেশের তথা সারা পৃথিবীর জন্য কত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা যতক্ষণ না তাদেরকে আপনি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো কৃষকের সংখ্যা বাড়বে। আমার প্রশ্ন ওই জায়গায়, তাদের ওই মূল্যায়ন করতে হবে। দেখেন, তাদের চাষাবাদের ফলে আপনার আমার ঘরে ফল মূল শাক সবজি পৌঁছাচ্ছে। অন্যদিকে দেখেন যে কৃষক বছরের পর বছর কৃষি উৎপাদন করে আমাদের ঘরে খাবার দিচ্ছে, তাদেরকে আমরা মূল্যায়ন করতেছি না, না সামাজিকভাবে না আর্থিকভাবে, কোনোভাবেই করতেছি না। এবং এটা আমার মনে হয় খুবই গুরুত্ব দেওয়া উচিত। না হলে কৃষকের ছেলে যেহেতু কৃষক হচ্ছে না, আমাদের চাহিদা বাড়তেছে, আগামীতে আমরা কৃষক কিন্তু পাবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তো যাই হোক জুয়েল ভাই, আপনার যে উদ্যোগ আর্লি ভ্যারাইটি, মিড ভ্যারাইটি, লেট ভ্যারাইটি, সুপার লেট ভ্যারাইটি, এই আমগুলি নিয়ে বাংলাদেশে আপনার যাত্রা শুভ হোক। বাংলাদেশে আপনি এরকম একটা অবস্থার সৃষ্টি করেন যেন আমরা 6 মাস পর্যন্ত আম খেতে পারি। আপনার এই যাত্রার শুভকামনা করছি এবং ভবিষ্যতে আপনার হাত ধরে বাংলাদেশে প্রচুর আমের আগমন ঘটবে, প্রচুর ভালো জাতের আম আসবে, সেই শুভকামনা করছি এবং সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা আসলে যদিও 400 আমাদের আমের ভ্যারাইটি অ্যাভাব, কিন্তু আমি 400কে কমার্শিয়াল বলতেছি না এবং এটা বলা উচিত না। আমরা সর্বোচ্চ এখানে 30 থেকে 40টা ভ্যারাইটিকে প্রায়োরিটি দেব এবং এই ভ্যারাইটি আগাম মিড লেট সব মিলিয়ে আমরা 5 মাস আশাবাদী সাকসেসফুলি এটা রেজাল্ট হবে। এবং উইথিন 2 ইয়ার্সের মধ্যে আমরা অনেক জায়গাতেই চারা সেল করেছি, ধরেন রাজশাহী, ধরেন চুয়াডাঙ্গা, ধরেন নরসিংদী, ময়মনসিংহ, সব অঞ্চলে এই জাতগুলো চলে গেছে। 2-3 বছরের মধ্যেই এইখান থেকে একটা সঠিক সামারি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। এতক্ষণ যারা আমাদেরকে শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।